গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম এবং লিচু অন্যতম। আর কয়েকদিন পরেই এই ফলগুলির মুকুল আসবে। গাছে মুকুল আসার আগে এবং পরে বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয়, আর এই পরিচর্যাগুলো সময় মতো এবং সঠিক পদ্ধতিতে করলে গাছে ভালো ফল আসে এবং ফলের গুণগত মানও যথেষ্ট ভালো হয়। রাজ্যের বিভিন্ন আমবাগানে আর কয়েকদিনের মধ্যেই আমের মুকুল আসতে শুরু করবে। মুকুল আসার আগে এই সময়টাতে আম বাগানের বেশ কিছু বিশেষ পরিচর্যা প্রয়োজন, তাহলেই ভালো ফলনের আশা করা যেতে পারে। এই সময় আমবাগানের বৈজ্ঞানিক পরিচর্যা সম্পর্কে আমাদের জানালেন মালদা জেলার উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা রাহুল চক্রবর্তী। মালদা জেলায় মোটামুটি 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়। গত বছর আমরা খুব ভালো ফলন পেয়েছিলাম। মালদা জেলায় গত বছর 3,70,000 মেট্রিক টন আম হয়েছিল। এই বছরও এখনও যা ওয়েদার আছে, যেরকমভাবে শীত পড়েছে, শীত যখন কমতে থাকবে এবং গরম বাড়তে থাকবে, আমরা আশা করছি যে ভালোই মুকুল হবে। কিন্তু শীত কমছে, গরম বাড়ছে, তারপরে হঠাৎ করে যদি আবার ঠান্ডা পড়ে আসে, ফিরে আসে, রিটার্ন করে, তাহলে অনেক সময় কিন্তু মুকুলের সমস্যা হয়, মুকুল বেরোতে অনেক সমস্যা হয়। তো এবছর এখনও পর্যন্ত যা ওয়েদার আছে, আমরা আশা করতে পারছি বিগত দিনে যে পশ্চিমী ঝঞ্ঝা হলো, যার জন্য হঠাৎ করে ঠান্ডাটা আটকে গিয়ে গরম পড়লো, তার জন্য কিছু অসময়ের মুকুল আসলেও এখন আবার শীত ফিরে এসছে, একদম সঠিক সময়ে শীতটা পড়েছে। এরপরে যখন আগামী দিনে, যখন জানুয়ারি মাস শেষ হবে, ফেব্রুয়ারি মাসের শুরুর থেকে যখন থেকে টেম্পারেচার আবার বাড়তে শুরু করবে ধীরে ধীরে, তখন আশা করছি ভালো মুকুল আসবে। এবং গত বছর প্রায় 90-95% মুকুল এসেছিলো। সেই অনুযায়ী এককালে বলা হতো অফ ইয়ার এবং অন ইয়ার আমের ক্ষেত্রে এক বছর ভালো মুকুল হয়, ভালো ফলন হয়, আর এক বছর একদম কম মুকুল হয়, কম ফলন হয়। কিন্তু বিগত 5-7 বছর ধরে নিয়মিত পরিচর্যার কারণে অফ ইয়ার অন ইয়ারের মধ্যে যে প্রোডাকশনের তারতম্য, সেটা অনেক কমে গেছে। এবছর আমরা আশা করছি আবার কিন্তু ভালো ফলনই হবে। নির্দিষ্ট পরিচর্যা যদি করা যায় বাগানে, অবশ্যই এবছরে ভালো ফলনের আমরা আশা করছি 3 লক্ষ মেট্রিক টনের ওপরই ফলন হবে আবার। এই সময় থেকে মালদায় প্রায় 30,000 হেক্টর যে আম বাগান আছে, আম বাগানের পরিচর্যার কাজ ইতিমধ্যেই চাষি ভাইরা শুরু করেছেন। আমরা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে ওনাদের বলছি যে এখনও মুকুল আসেনি। কিছু কিছু বাগানে আমরা দেখেছি অসময়ের মুকুল এসছে, তার মধ্যে বেশিরভাগটাই পুরুষ ফুল, হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার, যেটা উভলিঙ্গ ফুল। সেটা যে অসময়ের মুকুল এসছে তার মধ্যে সাধারণত থাকে না, থাকলেও সামান্য পরিমাণে থাকে এবং তার থেকে সেরকম ফলও হয় না। ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা যখন ধীরে ধীরে কমবে তখন বাগানে মুকুল আসবে। মুকুল আসার আগে থেকেই আমরা বলি আম বাগানের কিছু প্রাথমিক পরিচর্যার কাজ করা উচিত। তার মধ্যে প্রথমত ম্যাঙ্গো হপার বলে একটা পোকা থাকে, যেটা আমাদের এখানকার চাষি ভাইরা ছুটকি, ফুটকি বা বাদামি রঙের শোষক পোকা বিভিন্ন নামে ডাকেন। ওই পোকার যদি সংখ্যা বাগানে খুব বেশি থাকে, তাহলে তার নিয়ন্ত্রণের জন্য একটা সিস্টেমিক পেস্টিসাইড স্প্রে করা উচিত। খুব ভালো কাজ হয় যদি চাষি ভাইরা এই সময় ইমিডাক্লোপ্রিড একটা স্প্রে করেন। ইমিডাক্লোপ্রিড যদি এই সময় 4 থেকে 5 ml 15 লিটার জলে গুলে তার সঙ্গে একটা স্টিকার মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু ওই পপুলেশনটা, যে ম্যাঙ্গো হপারের সংখ্যা যেটা বাগানে আছে, সেটা অনেকটা কমে যাবে। তাতে আগামী দিনে যখন ফুল আসবে, মুকুল আসবে, মুকুল চুষে রস খেয়ে মুকুলকে শুকিয়ে দেওয়া, এই সমস্যাটার থেকে তারা অনেকটাই রক্ষা পেতে পারবেন। আর তাছাড়া আরেকটা বলি, এই সময় যখন বাগানে মুকুল আসেনি, একটা ব্রড স্পেকট্রাম কোনো একটা ফাঞ্জিসাইড স্প্রে করতে। তার মধ্যে আমাদের চাষি বন্ধুরা করতে পারেন যেমন কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্সাইড। কপার অক্সিক্লোরাইড যদি করেন তাহলে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে, কপার হাইড্রোক্সাইড করলে 2 গ্রাম প্রতি লিটার জলে, অবশ্যই স্টিকার মেশাতে হবে 1/2 ml পার লিটার মিশিয়ে। এবং এছাড়াও কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিক্সচারও স্প্রে করতে পারেন। একটা ব্রড স্পেকট্রাম একটা ফাঞ্জিসাইড এবং একটা ইনসেকটিসাইড যদি স্প্রে করে রাখেন, তাহলে খুব উপকার পাওয়া যায়। আর একটা জিনিস বলি, যতক্ষণ না মুকুল আসছে ততক্ষণ অবধি বাগানে জল সেচ বা সার প্রদান, এই কাজগুলো একটু বন্ধ রাখতে। কারণ এই সময় আমরা দেখেছি যখন বাড ডিফারেন্সিয়েশন হয়নি, মানে কুড়ি থেকে ফুটে মুকুল বেরোবে না পাতা বেরোবে, সেটা এখনও পর্যন্ত হয়নি। এই সময় যদি বাগানে ঢেলে সেচ দেওয়া যায় বা খুব বেশি পরিমাণে খাবার দিয়ে দেওয়া যায় গাছকে, তাহলে অনেক সময় দেখা যায় কিন্তু মুকুলের বদলে নতুন পাতা ছাড়ার প্রবণতা আসে গাছের মধ্যে। তাই আমরা অনুরোধ করব আমাদের কৃষক বন্ধুদের যে তারা যেন এই সময় সেচ এবং সার দেওয়াটা বন্ধ রাখেন। যখন মুকুল চলে এলো, ছোট ছোট আমের গুটি ধরলো, সেই সময় তারা সেচ দেবেন এবং সার দেবেন। আর একটা আমরা লক্ষ্য করছি, বিগত কয়েক বছর ধরে প্যাক্লোবিউট্রাজল নামে একটা গ্রোথ রিটার্ডেন্ট, সেটা গাছে প্রয়োগ করে গাছ থেকে জোর করে মুকুল আনার প্রবণতা খুব কিন্তু বাড়ছে। এর ফলে আমরা দেখেছি যে বাগানগুলো অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে, গাছগুলো অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে, ফলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। তাই আমরা রিকোয়েস্ট করব দপ্তরের পক্ষ থেকে যে প্যাক্লোবিউট্রাজল যদি কোনো বাগানে প্রয়োগ করেন, তার পরবর্তী 2-3 বছর করবেন না।
2-3 বছর গাছকে বছরে 2 বার নির্দিষ্ট হারে খাবার দিন, গাছকে তার নিজস্ব শারীরিক শক্তি সেটা ফিরে আসতে দিন, তারপরে আবার আপনারা করতে পারেন। কিন্তু প্রত্যেক বছর প্যাক্টোবিট্রাজল ব্যবহার করে গাছ থেকে জোর করে মুকুল আনা, ফল নেওয়া, এটা যদি আমরা করতে থাকি গাছ কিন্তু রুগ্ন হয়ে যাবে। আগামী 2-3-4-5 বছরের মধ্যে অচিরেই গাছ কিন্তু একদম খারাপ হয়ে যাবে। ওই গাছ থেকে ভালো করে আর ফল, ঠিক নির্দিষ্ট গুণমানের ফল আর পাওয়া যাবে না। এই জায়গায় যেন সবাই একটু, আমাদের কৃষক বন্ধুরা যারা আছেন তারা যেন একটু অ্যালার্ট থাকেন। এখন আমাদের রাজ্যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের প্রসার ঘটছে। অনেকে এই মাছটিকে অ্যাকোয়াটিক চিকেন বলে থাকেন। ব্রয়লার মুরগি যেমন সারাদিন ধরে খাবার খায় আর ওজনে বাড়তে থাকে, এই মাছটিও তেমনি। নিবিড় চাষ পদ্ধতিতে পর্যাপ্ত খাদ্যের যোগান দিলে 1 বিঘা পুকুর থেকে 3.5 মাসের মধ্যে 10 থেকে 14 কুইন্টাল পর্যন্ত মাছের ফলন পাওয়া যেতে পারে। উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া ব্লকের যুবক সন্তু মণ্ডল কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে তার 6 বিঘা জলাশয়ে মনোসেক্স তেলাপিয়ার চাষ করছেন। তিনি এই মাছ চাষের অভিজ্ঞতা জানালেন আমাদের। পুকুরটাকে মখোল, চুন, সার এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে শোধন করে তারপর টেস্টের মাঝে জলটাকে টেস্ট করে নিই, বা জলের পিএইচ কী আছে সেটাও টেস্ট করে নিই। নেওয়ার পরে আমরা মনোসেক্স তেলাপিয়া চাষ শুরু করেছি এবং সেটা লাভজনক পর্যায়ে এসছে। দেখা গেছে যে এই চাষটা 3 মাস থেকে 3.5 মাস বা 2 মাস 15 দিনের মধ্যেই মাছ হারভেস্টিং করা যায় এবং দরমূল্যও খুব ভালো। সেক্ষেত্রে আমরা কিছুটা লাভের মুখ দেখতে পেরেছি আর কি। মাঘ মাস থেকে পুকুরটা প্রস্তুতি করতে শুরু করে দিই। প্রথম পর্যায়ে পুকুরে যেটা আমাছা মাছ যেগুলো থাকে, মানে শোল, চ্যাং, পুঁটি, ল্যাটা যেগুলো আছে, সেগুলোকে তুলে ফেলে মখোল একটুখানি খুব বেশি করে মেরে আমরা মাছগুলোকে ভাসিয়ে নিয়ে তারপরে জাল টেনে ওগুলো তুলে দিই। আমরা বিঘা প্রতি 5টা বা 6টা 7টা করে মখোল মারি। সেক্ষেত্রে 6 বিঘায় 40 বস্তা 30 বস্তা মখোল মারি। মখোল একদিকে যেরকম বিষ, অন্যদিকে তেমন সার। সেক্ষেত্রে মখোল প্রথম পর্যায়ে জলটাকে শোধন করে দেয় এবং যে মাছগুলো আছে সেগুলোকে মেরে ফেলে, পোকামাকড়গুলোকে মেরে ফেলে। তারপর আমরা যেটা করি, চুনটা ইউজ করি। চুনটা জলটাও শোধন করে এবং পুকুরে ক্যালসিয়ামের পরিমাণটা বাড়ায়। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেলার 4 থেকে 5 দিন পর, মোট 21 দিন বা 20 দিন রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। তারপরে আমরা টেস্টের মাছ দিয়ে পর্যাপ্ত যে মাছ চাষ করব সেটা ফেলে দিয়ে আমরা চাষটা শুরু করি আর কি। এই 6 বিঘা পুকুরে 40 পয়সা করে পিস মনোসেক্স বাচ্চা নিয়ে এসেছিলাম, 1 কিলোতে 6000 পিস, আর আমরা মোট ফেলেছি 50,000। থেকে দ্বিতীয় দিন থেকে বিভিন্ন কোম্পানির ফিড আছে, বাদাম খোল আছে, তারপর বিভিন্ন কোম্পানির একটা ফিড আছে যেটা পাউডার ফর্মে আসে। সেই পাউডার ফিডটা আমরা দিনে 3 বার দেওয়ার চেষ্টা করি। প্রথম যখন মাছটা ধানিপূর্ণ থাকে তখন তার প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগে, 30 থেকে 40% প্রোটিন লাগে। তাই যে খাবারে 38 বা 42% প্রোটিন থাকে সেই খাবারটা দেওয়ার চেষ্টা করি। প্রথম পর্যায়ে আমরা 1 কিলো করে 3 বারে 3 কিলো দিয়ে থাকি। তারপরে আস্তে মাছের যখন দেখি যে খাওয়া বাড়ছে তখন আমরা সেটাকে আরও বাড়াতে থাকি, মানে 1.5 থেকে বা 2 কিলো, অথবা কোনো সময় দেখা যায় 3 কিলো খাবারটাকে আমরা 3 বারে ভাগ করে দিই বা 4 বারে সেটাকে ভাগ করে দিই। তারপরে যখন মাছ কিছুটা বড় হয়ে যায়, যখন 2000 গুনতি মাছ চলে আসে, মানে 1 কিলোয় 2000 পিস, সেই পর্যায়ে একবেলা ভাসা খাবার এবং একবেলা ডোবা খাবার ইউজ করি আর কি। তো আমরা 1.2 mm খাবারটা ইউজ করি। তারপরে যখন মাছ আমার 70 থেকে 80টা গুনতি চলে আসে তখন আমরা 4 mm খাবারটা ইউজ করে থাকি। এবং এই মাছটা মূলত আমরা বাজারে বিক্রি করি, সেটা হচ্ছে 14টা, 10টা এবং 5টা পিচে বিক্রি করি আমরা কেজি। মানে মাছ 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রামতে আমরা বাজারজাত করি। মাছটা ক্যালসিয়াম পরিমাণ বাড়ানোর জন্য এবং ডলোমাইটও আমরা ইউজ করে থাকি। আর চুনটা আমরা 15 দিন অন্তর একবার দিয়ে থাকি। বিঘা প্রতি 20 কিলো করে চুন ইউজ করে থাকি, পিএইচের মাত্রাটা ঠিক রাখে। এরপরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি যে মাছের কোনো রকম রোগ না আসে। মাঝে মাঝে কী হয়, মাছের খাওয়াটা বন্ধ হয়ে যায় বা মেঘলা ওয়েদার থাকে, সে কারণে আমরা মাঝে মাঝে লবণটা ইউজ করি। আমরা বিঘা প্রতি 2 কিলো হারে 1 কিলো খাবারে 10 থেকে 20 গ্রাম লবণ মিশিয়ে দিই। কোনো সময় ভিটামিন এবং মিনারেলসের জন্য আমরা সেটা ইউজ করে থাকি আমরা, যাতে মাছের বৃদ্ধি এবং মাছের হজম খুব ভালো হয়। সেটা হচ্ছে 7.5 থেকে 8.5 মধ্যে পিএইচ রাখার চেষ্টা করলে খুব ভালো হয়। এই সিটটাতে আমরা 2 মাস আগে ফেলেছিলাম 6000 গুনতি। এখন আমরা 2 মাস পরে যখন আমরা জাল টেনে দেখতে পাচ্ছি পেয়েছি হচ্ছে 10টা থেকে 12টা, মানে 100 গ্রাম থেকে 150 গ্রাম আমরা ওজন পেয়েছি। এই মাছটা 200, 100 এবং 200 গ্রাম যখন হয়ে যাবে, মানে আর 10-12 দিন পরে এই মাছটাকে আমরা বাজারিকরণ করব। উন্নত মানের সিড দিয়ে আমরা সিডের দাম পড়ে যায়, আমরা 50,000 সিড ফেলেছি, সেক্ষেত্রে সিডের দাম আমাদের 20,000 টাকা পড়েছে। তো আমরা চেষ্টা করি বছরে 3 বার আমরা এখানে হারভেস্টিং করি, আর 3 মাস আমাদের রেস্ট থাকে। পুকুর প্রস্তুতিকরণ থেকে জল শোধন সমস্ত 3 মাস টাইম লেগে যায়। তাই আমরা বছরে 3টে করে আমরা এখানে ফলন তুলে ফেলি আর কি। মানে তোমরা ধানিপোনা যেটা ফেলি তার জন্য 20,000 টাকা করে, মোট 3 বারে আমাদের 60,000 টাকা লাগে। তারপরে আছে আমাদের খাবার খরচা, 3 বারে মোট 4 থেকে 4.5 লাখ টাকার খাবার খরচা হয়ে যায়। আর আমাদের ওষুধ, কীটনাশক, বিভিন্ন রকম পোকামাকড় দমন এবং তার সঙ্গে ভিটামিন, মিনারেলস, পুকুরে ইলেকট্রিক বিল, মেশিন চালানো,
ফোয়ারা সৃষ্টি করা, সমস্ত কিছু থেকে আমাদের আর 1 লাখ আনুষঙ্গিক খরচা হয়। সেক্ষেত্রে মোট আমরা হিসাব করে দেখেছি 3 বারে আমাদের মোট 7 থেকে 7.5 লাখ টাকা খরচা হয়। আর আমাদের এখানে মাছ যেটা হয় সেটা হচ্ছে একবারে 6 টন থেকে 7 টন আমরা মাছ করে ফেলি। আর উন্নত মানের খুব সময় সিট পেলে কোনো কোনো সময় আমাদের 8 টনও মাছ হয়ে যায় এবং সেটা অনেক সময় বাড়ে। তার সঙ্গে সঙ্গে রুই কাতলা মৃগেলও আমরা করি, সেটাতেও আমাদের মাঝে মাঝে 1 লাখ টাকার আমাদের বিক্রি হয়। তারপরে দেখা যাচ্ছে মোট 3 বারের যেটা মানে আমাদের যে খরচাটা হয় সেই খরচাটা প্রথমবারের চাষে আমাদের উঠে আসে। আর এর পরের বারের চাষে যে 2বার আমরা চাষ করে থাকি সেটাতে পুরোটাই আমাদের লাভের মুখ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথমবারে আমাদের যে 3 বারে যে 7 লাখ টাকা খরচা হয়েছিল, আর 3 বারে মোট আমরা যদি 100 টাকা করে যদি মাছ ধরে থাকি, তো সেই হিসাবে আমরা যদি 6 টন মাছ করি তো মোট 6 লাখ টাকা, 7 টন করলে 7 লাখ টাকা। সেটা এভারেজ মিলিয়ে আমাদের মোট 21 লাখ টাকার একটা মতো বিজনেস হয়ে থাকে, আর সেটা 14 লাখ টাকার আমাদের একটা প্রফিট হয়ে থাকে। মনোসেক্স তেলাপিয়ার সঙ্গে সঙ্গে আমরা অন্য সাদা মাছ করে থাকি, যে মাছটা বটম লেভেলে থাকে, কারণ মনোসেক্স লেভেলটা মূলত মিডিল থেকে উপর ধরা হয়, ওরা বটম লেভেলে যেতে পারে না। বটম লেভেলের মাছ যেটা থাকে বাটা এবং মৃগেল থাকে, আর মিডিল লেভেলের মাছ থাকে হচ্ছে রুই মাছ। তো সেক্ষেত্রে মোট আমাদের 3 বারে যে চাষটা হয় সেখানে 1 লাখ টাকার একটা বেচাকেনা হয় এই সাদা মাছ, মানে মৃগেল, বাটা আর রুইয়ের ক্ষেত্রে। মূলত মনোসেক্স তেলাপিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, কিন্তু মাঝে মাঝে পুকুরের পরিবেশ বা অত্যধিক ফিডিং বা মেঘলা ওয়েদার কিংবা ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক, ব্যারগুলাস অ্যাটাকে হলে আমরা প্রথমত লবণ পটাশ করে থাকি। মাঝে মাঝে জিওলাইটটা আমরা ইউজ করি পুকুর শোধন করার ক্ষেত্রে, অথবা মেথিলিন ব্লু বিভিন্ন ওষুধ যেটা আছে সেটা করে থাকি। আর যদি সেক্ষেত্রেও আমরা নিরাশা হয়ে থাকি তাহলে আমরা পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগী হই, সেক্ষেত্রে এফিও সাহেবের পরামর্শ হই, আমরা ব্লকে যাই, সেক্ষেত্রে ব্লক থেকে না হলে আমরা কল্যাণীতে যাই, সেখান থেকে যেনারা যে পরামর্শ দেন সেটার মারফত আমরা উপকৃত হয়ে থাকি। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন প্রাণকৃষ্ণ দে। তিনি ভুট্টা চাষ করতে চান এবং এই তন্ডুল ফসলটি চাষ পদ্ধতির বিষয়ে জানতে চেয়েছেন। ভুট্টা হলো তন্ডুল শস্যের রানী। বছরের 3টি মরশুমেই ভুট্টা চাষ করা যেতে পারে। আমাদের রাজ্যে যেমন কাঁচা ভুট্টা আগুনে পুড়িয়ে খাওয়া হয়, তেমনি গোখাদ্য বা পোলট্রি খাদ্য হিসাবেও এর ভালো চাহিদা রয়েছে। এর 2 ধরনের জাত রয়েছে, একটি হলো কম্পোজিট, অন্যটি হাইব্রিড। এর উল্লেখযোগ্য কম্পোজিট জাতগুলো হলো কিষান, আজাদ, বিক্রম, মেঘা। আর হাইব্রিডের মধ্যে ডেকান 101, গঙ্গা সফেদ, গঙ্গা 5, অরুণ, প্রভা প্রভৃতি চাষের জন্য বেছে নেওয়া যেতে পারে। এছাড়া এখন বিভিন্ন বাণিজ্যিক সংস্থা ভুট্টার অনেক হাইব্রিড বের করেছে, যেগুলি চাষ করে কৃষকেরা ভালো ফলন পাচ্ছেন। চাষের জন্য বিশ্বস্ত সংস্থার হাইব্রিডকেও আপনি নির্বাচন করতে পারেন। একর প্রতি 9 থেকে 10 কেজি বীজ লাগবে, তবে বীজ বোনার আগে অবশ্যই তা শোধন করে নিতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে 2 গ্রাম কার্বেন্ডাজিম বা ক্যাপটান মিশিয়ে বীজ শোধন করতে হবে। জমি ভালোভাবে চাষ করতে হবে। এরপরে একর প্রতি 3 টন জৈব সার দিতে হবে। মূল সার হিসাবে শেষ চাষে বিঘা প্রতি 12 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট ও 12 কেজি পটাশ দিতে হবে। 2 ফুট দূরত্বের সারিতে 1 ফুট অন্তর বীজ বুনতে হবে। বীজ বোনার 30 দিন পরে একর প্রতি 6 কেজি এবং 50 দিন পরে আরও 6 কেজি নাইট্রোজেন চাপান দিতে হবে। খরিফে ভুট্টা চাষ করলে সচরাচর সেচ লাগে না, তবে গরমকালে বা শীতকালে ভুট্টা চাষ করলে 5-6 বার হালকা সেচ দিতে হবে। রোগ উপকার উপদ্রব দেখা দিলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সুসংগত উপায়ে শস্য সুরক্ষা করতে হবে। সঠিক প্রযুক্তি মেনে চাষ করলে কম্পোজিট জাতের ক্ষেত্রে একর প্রতি 20 কুইন্টাল এবং হাইব্রিডের ক্ষেত্রে 25 থেকে 30 কুইন্টাল ফলন পাওয়া যায়। পান একটি দীর্ঘমেয়াদী ফসল। আমাদের রাজ্যে বরজের ছাউনিতে আর্দ্র পরিবেশে পানের চাষ করা হয়। ঠিকমতো যত্ন না করলে পানে নানা রকম রোগ দেখা যায়। শীতকালে পানের পরিচর্যা কিভাবে করলে বরজে রোগ জ্বালার উপদ্রব কম হবে সেই বিষয়ে জানাচ্ছেন বারাসত ব্যারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা ঋষিকৃষ্ণ দে। পান বরজ কিন্তু বাংলায় বহু বছর ধরে চলে আসছে এই পান চাষের পদ্ধতি বরজ করে, কিন্তু সম্প্রতি এই শেড নেট করে ছাউনি ঘর করে সেখানে পান বরজ তৈরি করা, এটা মূলত যে রোগ পোকার হাত থেকে পান গাছকে একটু রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা কার্যকরীভাবে এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে কৃষক বন্ধুরা লাভবান হচ্ছেন। কিন্তু শুধুমাত্র শেড নেট দিলেই যদি দায়িত্ব শেষ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে শীতকালে প্রত্যেকটা মরশুমে কিন্তু তার কিছু কিছু সমস্যা দেখা দেবে। ঠান্ডার মধ্যে যে পানবরজ যে গরমটা রাখা, তাপমাত্রা যাতে একটু বেশি থাকে সেটা ধরে রাখা শেড নেট অতটা পারে না। সেই জন্যে
তার উপরে যদি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে অনেকখানি সেই গরমটা ধরে রাখা সম্ভব হয়। আবার সাইডে বা ধারে যে ঘেরাটা দেওয়া হয় সেটাও ওই শেড নেট দিয়ে করার ফলে সেখান দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে পান গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে, বরজের ক্ষতি করতে পারে। সেই জন্যে সেখানেও কিন্তু ওই সাদা পলিথিন দিয়ে ঘিরে দেওয়া দরকার। তারা ভেতরেই খড়ের একটা বিকল্প ছাউনির ব্যবস্থা করে, যার ফলে অনেকখানি তাপমাত্রা ধরে রাখা যায়। কিন্তু খড়ের ছাউনি দিলে আবার যেটা হয়, অনেকখানি আলোর ঘাটতি হয়। যদিও সেই আলোর ঘাটতিটা খুব বড় ব্যাপার নয়, কেন কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ঠান্ডায় পানের বৃদ্ধি ভালো হবে না এবং রোগের সমস্যা বাড়বে, পোকার সমস্যা বাড়বে। পানের কিছু রোগ এবং পোকার সমস্যাও শীতকালে এসে যায়। পোকার ক্ষেত্রে আমরা দেখি সাদামাছি, কালোমাছি এবং মাকড়। সাদামাছি, কালোমাছি পাতার নিচের দিকে থাকে, পাতার রস শোষণ করে খায়। খাওয়ার পরে যেটা লক্ষণ প্রকাশ পায় সেটা অনেকটা রোগের মতনই এবং পানগুলো বাজার দর কমিয়ে দেয়। মাকড় এবং সাদামাছি, কালোমাছির লক্ষণ প্রায় একই, শুধুমাত্র মাকড় আক্রান্ত পাতা অনেকটাই কুঁকড়ে যায় বা কুঁচকে যায়, আর সাদামাছি বা কালোমাছি আক্রমণে সেটা হয় না। এবং নিয়ন্ত্রণের জন্যে নিম তেল 10,000 ppm অ্যাজারেটিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মাঝে মাঝে স্প্রে করা এবং তামাক পাতার নির্যাস মাকড়ের জন্য খুব ভালো কার্যকরী। পানের পাতা যেহেতু খুবই পিচ্ছিল, সেই জন্য আঠা জাতীয় পদার্থ অবশ্যই মেশাতে হবে। যে কোনো স্প্রে ক্ষেত্রে, সে অনুখাদ্য স্প্রে করা হোক বা রোগের জন্য স্প্রে করা হোক বা পোকার জন্য স্প্রে করা হোক না কেন, সবসময় আঠা জাতীয় পদার্থ মেশানো দরকার। জৈব উপায়ে রিঠা ভিজিয়ে সেই রিঠার যে নির্যাস সেটা জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। আর রাসায়নিক হলেও শ্যাম্পু বা জেন্টিল, ইজি এই জাতীয় যে সমস্ত নরম তরল সাবান সেইগুলো কিন্তু মিশিয়ে এই আঠার ব্যবস্থাটা করা সম্ভব। এছাড়া ভাঁজ দেওয়ার পরে এই শীতকালে বিভিন্ন রকমের গোড়া পচা রোগের সম্ভাবনা থাকে, সেই জন্যে গোড়ার মাটি অবশ্যই শোধন করা দরকার। ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো জীবাণু এবং ছত্রাকের নিয়ন্ত্রণের জন্য জৈব যদি ব্যবহার করা হয় তাহলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। ভেজা গোবর সার বা খামারের সার বা ভার্মিকম্পোস্ট সারের সাথে যদি এই জাতীয় রোগনাশকগুলো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয় তাহলে অনেকখানি রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রোগের মধ্যে আমরা দেখেছি কালো আঙ্গারি বলে একটা রোগ হয়, পাতায় কালো কালো ছিটছিট দাগ হয়, পরবর্তীকালে সেটা দাগগুলো বেড়ে পুরো পাতাটা কালো হয়ে পচে যায় এবং সেটা কাঠকয়লার মতন রং ধারণ করে। অনেক সময় এটা পাতার বোটা এবং কাণ্ডও আক্রমণ ঘটায়। রোগ নিয়ন্ত্রণ করতে গেলে ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস দিয়ে গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া এবং তা সত্ত্বেও যদি রোগ দেখা যায় সেক্ষেত্রে এই সর্বাঙ্গবাহী রোগ নিয়ন্ত্রণের জন্য ট্রাইডোমর্ফ 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শীতকালে পানের বৃদ্ধি অনেকখানি কমে যায়, পরিবেশগত কারণেই তারা ঠিক মতন খাবার সংগ্রহ করতে পারে না এবং বৃদ্ধি হয় না। যেহেতু শেকড় থেকে বেশি পুষ্টি টানে না, সেহেতু গাছের পাতায় যদি 19-19-19 জাতীয় যে পাতায় স্প্রে করার সার স্প্রে করা যায় তাহলেও কিন্তু সেখানে অনেকখানি ভালো কাজ হবে। অনুখাদ্যের মধ্যে বিশেষ করে জিঙ্ক এবং বোরন এই দুটো যাতে স্প্রে করা যায় সেটাও নজর দিতে হবে। আর যে পান বরজের মধ্যে যেন আগাছা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা হয়। যে সমস্ত রোগগ্রস্ত গাছ থাকে, পাতা থাকে, সেগুলোকে বরজে না জমিয়ে পচিয়ে সেটা যদি পান বরজের বাইরে নিয়ে গিয়ে সার গর্তে পচিয়ে নষ্ট করা হয় তাহলে রোগটা নিয়ন্ত্রণ করা অনেকখানি সহজ হবে। আগাছা থেকেও কিন্তু রোগ ছড়ায়, আগাছাগুলো নিয়ন্ত্রণ করে তুলে ফেলে দিতে হবে পান বরজ থেকে। যে সমস্ত ক্ষেত্রে কৃষকদের এই ধরনের শেড নেট নেই, স্বাভাবিক নিয়মে যে পান বরজ তারা করেন খড়ের ছাউনি দিয়ে, সেক্ষেত্রে শীতকালে ছাউনি ঘন করে দিতে হবে এবং ধারের যে বেড়া বা ঘেরা সেগুলোকে ঘন করে দিতে হবে যেন ঠান্ডা বাতাস বেশি না ঢুকতে পারে। প্রয়োজনে তার চারিদিক দিয়ে এবং উপর দিয়ে পলিথিন দিয়ে ছাউনি দিতে হবে, ঘেরা দিতে হবে, যাতে এই বাতাস চলাচলটা ব্যাহত করা যায়। তাহলে ভেতরের যে উষ্ণতা সেটা অনেকখানি ধরে রাখার ফলে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে যে বৃদ্ধির সমস্যা সেটা থেকে পান বরজকে রক্ষা করা সম্ভব হবে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।